একজন ডাক্তার যতক্ষণ না কোনো রোগের সমস্ত কারণগুলি সঠিকভাবে জানতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই রোগটিকে সম্পূর্ণ ঠিক করতে পারে না, রাইট? ঠিক তেমনই খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টও হলো এমনই একটি রোগ যেটিকে যতক্ষণ না আমরা সঠিকভাবে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাও এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো না। তো আজকে এই ভিডিওটিতে এলআইজিবি আপনাদেরকে জানাতে চলেছে সেই 5টি অজানা কারণ যেগুলির জন্য আজও আপনার মানিব্যাগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খালি খালি রয়ে গিয়েছে। অতএব বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটি আমার ফেভারিট, অতএব 5 নম্বর পয়েন্টটি ভুলেও মিস করবেন না, কারণ না থাক 5 নম্বর পয়েন্টটি আপনি দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সিঙ্গেল ইনকাম সোর্স। খালি মানিব্যাগ এবং খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি প্রধান কারণ হলো সিঙ্গেল ইনকাম সোর্স, অর্থাৎ আয়ের একটি মাত্র উৎস হওয়া। আর এমন অবস্থায় আপনার পরিবারের কেউ অথবা কোনো আত্মীয় স্বজন ইমার্জেন্সির সময় আপনার কাছে কোনো আর্থিক সাহায্য চাইলে আপনাকে কেবলই খালি মানিব্যাগ এবং খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টই তাদেরকে দেখাতে হয়। চাকরির পাশাপাশি অন্য আরেকটি আয়ের উৎস হওয়া কতটা যে জরুরি এই বিষয়ে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে কখনো না কখনো বিশ্বের টপ 10 ধনী ব্যক্তিদের মধ্যে একজন ওয়ারেন বাফেটের এই কোটটি অবশ্যই শুনেছেন যে নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্টস টু ক্রিয়েট সেকেন্ড সোর্স। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আয়ের উৎস কেবলই মাত্র একটি আছে ততক্ষণ পর্যন্ত মাসের শুরুতে আয় আসবে এবং মাসের শেষ আসা পর্যন্ত সমস্ত টাকা খরচা হয়ে যাবে। আর এ কারণেই আপনার মানিব্যাগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সর্বদা খালি খালি থেকে যায়। এবার যদি আপনি ওয়ারেন বাফেটের পরামর্শ মেনে চলেন এবং আয়ের দ্বিতীয় একটি উৎস নিজের জন্য তৈরি করেন, যেমন কোনো সাইড বিজনেস, পার্ট টাইম জব, ইনভেস্টমেন্ট, কোনো কিছু ভাড়ায় দেওয়া ইত্যাদি, আর এভাবেই যখন 2 বা তার বেশি জায়গা থেকে টাকা আসতে থাকবে তখন হতে পারে আপনি সেগুলির মধ্যে থেকে যে কোনো একটি ইনকামকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে পারবেন। আর এইভাবেই আপনি খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হাত থেকে নিশ্চিত রূপে নিস্তার পেতে পারবেন। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টটিতে খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সবচেয়ে বড় একটি কারণ হলো ইনডিসিপ্লিন ইন রেগুলার সেভিং, নিয়মানুবর্তিতা। অর্থাৎ ডিসিপ্লিনই হলো সফলতার মূল চাবিকাঠি। আর টাকা পয়সার ক্ষেত্রেও এই একই জিনিসটি কাজ করে। আমাদের মধ্যে বেশিরভাগ লোক যাদের বেশিরভাগ সময় মানিব্যাগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি খালি থাকে তাদের নিয়মানুবর্তিতা কম থাকার দরুন তারা টাকা পয়সা সঞ্চয় করতে পারে না। আর যে কোনো ব্যক্তি যতক্ষণ না সে রোজ সঞ্চয় করছে ততক্ষণ পর্যন্ত তার আর্থিক অবস্থাকে বদলে ফেলা খুবই মুশকিল হতে চলেছে। এমনকি যদি আপনার কাছে 2 কিংবা তার বেশি সোর্স অফ ইনকাম থেকেও থাকে, তারপরেও আপনি যদি তার উপর কোনো সঞ্চয় না করেন তাহলে হতে পারে এখনও পর্যন্ত আপনার সাথে যা ঘটেছে ঠিক তেমনটি আগেও ঘটতে থাকবে। টাকা আসতে থাকবে আর টাকা যেতে থাকবে। তো এমন অবস্থায় আপনি এই বিষয়টিকে যত দ্রুত বুঝে উঠতে পারবেন ততই আপনার আর্থিক অবস্থার জন্য এটি মঙ্গলময়। যে খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য আপনার রোজ ও নিয়মানুবর্তীভাবে সঞ্চয় করা অবশ্যই উচিত। আর যাই হয়ে যাক না কেন, আপনার আয়ের 10% সঞ্চয়ের জন্য সরিয়ে রাখার পরেই বেঁচে থাকা বাকি 90% দিয়েই আপনার সমস্ত খরচ এবং সমস্ত প্রয়োজন মেটাতে হবে। চলুন এবার কথা বলা যাক আমাদের তৃতীয় নম্বর পয়েন্টটির সম্পর্কে, যেটি হলো নো কন্ট্রোল অন এক্সপেন্সেস। দুনিয়ার মহান নিবেশক ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি সেই সমস্ত জিনিসগুলি কেনেন যেগুলি আপনার প্রয়োজন নেই, তাহলে শীঘ্রই আপনাকে সেই সমস্ত জিনিসগুলোও বিক্রি করতে হবে যেগুলির আপনার অবশ্যই প্রয়োজন আছে। যেমন আপনি যদি চৈত্র সেলের সময় অথবা অ্যামাজন, ফ্লিপকার্টের মতন সাইটগুলিতে প্রতিটি জিনিসের ওপর ডিসকাউন্টের চক্করে পড়ে সেগুলি কিনে ফেলেন এবং নিজের প্রয়োজন ও ইচ্ছার মধ্যে অন্তর না বুঝেই অনবরত খরচ করতে থাকেন, তাহলে তো বন্ধু আপনার মানিব্যাগ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খালি হবেই হবে। এছাড়াও অনেক সময় আমরা আমাদের খরচ নিয়ে খুব একটা সিরিয়াস হই না। আর এমনটি মোটেও নয় যে আমরা জানি না যে অতিরিক্ত খরচ আসলেই পরবর্তীকালে আমাদের জন্য মুশকিলের কারণ হতে পারে, কিন্তু তারপরও আমরা মাসের শুরুতে স্যালারি পাওয়ার পর সেটির অত্যাধিক খরচ করতে থাকি। পার্টি সব কিছুই চলতে থাকে এবং মাসের শেষে খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। আর এমন অবস্থায় যদি আপনি খালি মানিব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে গম্ভীরতার সাথে এখনই আপনার সমস্ত খরচের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। চলুন এবার যাওয়া যাক আমাদের চতুর্থ নম্বর পয়েন্টটিতে, যেটি হলো নো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এরকমটি আমাদের সাথে বহুবার হয়ে থাকে যখন আমরা না চাইতেও কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে। তখন আমাদের সঞ্চয়কে খরচ করে ফেলতে হয়, অথবা টাকা কম পড়লে
গোল্ড লোন, পার্সোনাল লোন কিংবা কারো কাছ থেকে লোন নিতে হয়। আর একবার যখন আপনি সেই লোনের কিস্তি মেটাতে শুরু করেন তখন আপনার কাছে সঞ্চয় করাটা আরও মুশকিলের হয়ে ওঠে। আর এর জন্যই প্রায় আমাদের ওয়ালেট অর্থাৎ মানি ব্যাগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টই খালি খালি থেকে যায়। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মানে হলো যে কোনো প্রকারের আপাতকালীন পরিস্থিতি যেরকম মেডিকেলের খরচ ইত্যাদির জন্য প্রথম থেকেই তৈরি থাকা। আপাতকালীন খরচের পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনাদেরকে জানিয়ে থাকে ভবিষ্যতে প্রয়োজনে পড়া খরচের জন্য কিভাবে আপনাকে প্রস্তুত থাকা দরকার। কখনো কখনো ভাবনা চিন্তা করে নেওয়া একটি মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সও আপনাকে হসপিটালের লম্বা বিলের হাত থেকে বাঁচাতে পারে। আর এ কারণেই আপনার মানি ব্যাগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে খালি হওয়ার হাত থেকে বাঁচাতে, দেনার জাল থেকে বাঁচতে, ভবিষ্যতে দরকারে পড়া ছোট বড় খরচকে সঠিকভাবে পূরণ করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা উচিত। চলুন এবার যাওয়া যাক আমাদের এই ভিডিওটির সবচাইতে বড় কারণ, যেটি হলো নাম্বার 5, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। এটি আমাদের প্রত্যেকের জীবনে একটি সবচাইতে বড় কারণ যে স্কুল অথবা কলেজগুলিতে শেখানো হয় ভালো নম্বর পাও আর ভালো চাকরি নাও। অর্থাৎ তারা আমাদেরকে টাকা পয়সার জন্য তো কাজ করতে শেখায়, কিন্তু টাকা পয়সা কীভাবে আমাদের জন্য কাজ করতে পারে এটি শেখায় না। আর এটি আমাদেরকে নিজের থেকেই শিখতে হয় এবং দুর্ভাগ্যবশত এটিকে আমরা তখন শিখি যখন অনেকটা দেরি হয়ে যায়। বেশিরভাগ লোকেরা জানে না যে পাওয়ার অফ কম্পাউন্ডিং কীভাবে কাজ করে, সঞ্চয় কীভাবে করতে হয়, নিবেশ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকামে পরিবর্তন করতে হয়, কীভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে ও ইন্স্যুরেন্সের সুযোগ নিয়ে আপাতকালীন সময়ে বাঁচা যেতে পারে এবং নিজের ছোট বড় স্বপ্নকে পূরণ করা যেতে পারে, আর সবশেষে কীভাবে আর্থিক স্বাধীনতা পাওয়া যেতে পারে। আর এইভাবে আর্থিক শিক্ষার অভাবের কারণেই আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা টাকা পয়সা সম্পর্কে অমনোযোগী হয়। যখন টাকা পয়সা থাকে তখন তারা মন খুলে খরচ করে, আর যখন থাকে না তখন তারা সেটিকে নিয়ে গভীর চিন্তায় মেতে ওঠে। তো বন্ধুরা, খালি মানি ব্যাগ ও খালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে মুক্তি পেতে আপনাকে অনবরত নিজেকে আর্থিক দিক থেকে শিক্ষিত করতে হবে, যাতে আপনি আপনার টাকাকে কাজে লাগাতে পারেন আর আপনার টাকা আপনার জন্য কাজ করতে পারে। অন্যথায় আপনাকে কাজ করতে হবে আপনার টাকার জন্য। তো বন্ধুরা, এবার তাহলে ভিডিওটিকে সামারাইজ করা যাক। নাম্বার 1, সিঙ্গেল ইনকাম সোর্স। অর্থ উপার্জনের জন্য সর্বদা 2 বা তার বেশি সোর্স অফ ইনকাম তৈরি করুন। এর ফলে আপনার কাছে অর্থ সঞ্চয়ের জন্য যথেষ্ট পরিমাণে অর্থ থাকবে। নাম্বার 2, ইনডিসিপ্লিন ইন রেগুলার সেভিং। আপনি টাকা ততক্ষণ সঞ্চয় করতে পারবেন না যতক্ষণ না সঞ্চয়ের ওপর আপনি কোনো নিয়মানুবর্তিতা আনছেন। নাম্বার 3, নো কন্ট্রোল অন এক্সপেন্সেস। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করলে একটি সময় পর আপনার প্রয়োজনীয় বস্তুগুলিও আপনাকে বিক্রি করতে হতে পারে। অতএব চেষ্টা করুন আপনার আয়ের 10% সঞ্চয় করতে এবং বাকি 90% খরচ করতে। নাম্বার 4, নো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে এবং তার মোকাবিলা করার জন্য আপনার কাছে আগে থেকেই একটি ফাইন্যান্সিয়াল প্ল্যান থাকা খুবই জরুরি। একটি ভালো হেলথ ইন্স্যুরেন্সও আপনাকে হাসপাতালের ভারী খরচের হাত থেকে রক্ষা করতে পারে। নাম্বার 5, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এডুকেশন। যদি আপনার কাছে অনেক টাকা থাকে কিন্তু যদি কোনো ফাইন্যান্সিয়াল এডুকেশনই না থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার টাকা আপনার কাছে টিকিয়ে রাখা খুবই কষ্টকর হতে চলেছে বন্ধু। অতএব চেষ্টা করুন নিজেকে সর্বদা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাদের এই পরিশ্রমকে সমর্থন করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।